এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৬১ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি ৬১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৩ নম্বরে বলা হয়েছে হিসাব করো। দেখো আমরা কিন্তু এখানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এই অঙ্কগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যদি ৩-এর ১ নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে ১ নম্বরে বলা হয়েছে ৩-এর ২ গুণ ৮-এর ১ ভাগ ৯-এর ৭। দেখো এখানে কিন্তু আমরা একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি এবং একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা শুরুতে কী করব? দেখো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে শুরুতে কিন্তু আমরা এই ভাগের কাজটুকুকে করব। ভাগের কাজটুকুকে করব বলতে কি বোঝায়? এই দেখো আমরা যদি এখানে এই ভাগটাকে একই রকমভাবে রেখে দেই তাহলে কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারবো না। কারণ আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি কোনো ভাগ থাকে, এই ভাগটাকে কিন্তু আমাদের উল্টো করতে হয়। উল্টো মানে কি? মানে ভাগের বিপরীত হচ্ছে গুণ, তাই না? অর্থাৎ এই ভাগটাকে কিন্তু আগে আমাদের গুণ বানাতে হয় এবং এই ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে এই ভাগের পাশে যে ভগ্নাংশ থাকবে, অর্থাৎ ভাগের পরে যে ভগ্নাংশটি থাকবে, এটিও কিন্তু উল্টে যাবে। উল্টে যাবে বলতে কি বোঝায়? দেখো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি ৭, নিচে দেখতে পাচ্ছি ৯, তাই না? তাহলে এটি যখন উল্টে যাবে তখন কি হয়ে যাবে? এই ৭ চলে আসবে নিচে এবং ৯ চলে যাবে উপরে। দেখো আমরা যদি একটু সমাধান করি তাহলে তোমরা আরও সুন্দরভাবে এই বিষয়টিকে বুঝতে পারবে। আমরা কি করব? এই পর্যন্ত একই রকমভাবে রেখে দেবো, ঠিক আছে? শুধু ভাগের এই জায়গাতে এসে আমরা একটু পরিবর্তন করব। দেখো এখানে শুরুতে রয়েছে হচ্ছে ৩-এর ২, আমরা লিখে দেবো ৩-এর ২। এরপর একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণ একই রকমভাবে রেখে দেবো। এখানে রয়েছে ৮-এর ১, আমরা লিখে দেবো ৮-এর ১। দেখো এই পর্যন্ত কিন্তু আমরা ঠিক একই রকমভাবে রেখে দেবো। এবারে এইখানে যেহেতু বলা হয়েছে ভাগ, আমরা কি করব? ভাগটাকে উল্টো করে দেবো। মানে ভাগের বিপরীত কি? ভাগের বিপরীত হচ্ছে গুণ, তাই না? তাহলে এই ভাগটাকে আমরা বানিয়ে ফেলবো গুণ। দেখো ভাগ যেহেতু উল্টো হয়ে গেল, তার মানে এই ভাগের পরে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিও কিন্তু এখন উল্টো হয়ে যাবে। উল্টো বলতে কি করব আমরা? এই দেখো এখানে যেহেতু উপরে আমরা দেখতে পাচ্ছি ৭, যার কারণে এই ৭ আমরা এবারে লিখবো হচ্ছে নিচে, অর্থাৎ ৭কে আমরা নিয়ে আসবো নিচে এবং এই ৯ যেহেতু নিচে রয়েছে এটিকে আমরা নিয়ে আসবো উপরে। দেখো আমরা লিখে দেবো ৭-এর ৯। আগে ছিল ৯-এর ৭, এখন হয়ে গেল ৭-এর ৯। তাহলে কিন্তু আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল, অর্থাৎ এই লাইনের কাজ কিন্তু আমাদের করা হয়ে গেল। এখন আমরা এখানেও গুণ দেখতে পাচ্ছি, এখানেও গুণ দেখতে পাচ্ছি। তাহলে এই যে দুটি জায়গাতেই গুণ রয়েছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা এই উপরের ৩টি সংখ্যাকে গুণ করব এবং নিচের ৩টি সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে দেখো, যেমন দেখো আমরা এখানে কি করব? একটি দাগ দিব। দাগ দিয়ে এবারে এই উপরের যে ৩টি সংখ্যা, এই ৩টি সংখ্যাকে আমরা গুণ করব। আমরা লিখবো হচ্ছে প্রথমে ২, এরপর একটি গুণ চিহ্ন দিয়ে উপরে রয়েছে ১, আমরা লিখবো ১, এরপর আরও একটি গুণ চিহ্ন দিয়ে উপরে রয়েছে ৯, আমরা লিখে দেবো ৯। তাহলে কিন্তু উপরে ৩টি সংখ্যাকে গুণ করা হয়ে গেল। এবারে নিচে আমাদের রয়েছে কি? ৩। শুরুতে রয়েছে ৩, আমরা লিখলাম ৩, এরপর একটি গুণ চিহ্ন দিয়ে রয়েছে ৮, আমরা লিখে দিলাম ৮, এরপর একটি গুণ চিহ্ন দিয়ে এখানে রয়েছে ৭, আমরা লিখে দিলাম ৭। এবারে যদি আমরা কাটাকাটি করি, দেখো তোমরা চাইলে এই লাইনে বসেও কাটাকাটি করতে পারো, আবার এই লাইনে বসেও কাটাকাটি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে বসেই কাটাকাটি করো তাহলে কিন্তু এই লাইনটা আমাদের না লিখলেও কোনো সমস্যা নেই, আমরা কিন্তু ডাইরেক্ট উত্তর লিখলেও আর কোনো সমস্যা নেই। তবে যদি এখানে কাটাকাটি আমরা না করি তখন কিন্তু আমাদের এই লাইনটা লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ উপরের সংখ্যাগুলোকে গুণ করতে হবে, নিচের সংখ্যাগুলোকে গুণ করতে হবে। এখন যদি কাটাকাটি করি, দেখো আমরা দেখব যে উপরের কোনো সংখ্যার সঙ্গে নিচের যে কোনো সংখ্যাকে আমরা কাটাকাটি করতে পারি কিনা, ঠিক আছে? উপরে নিচে হলেই হবে। যেমন দেখো এখানে রয়েছে ২, এই নিচে রয়েছে ৮, অর্থাৎ ২ দ্বারা কিন্তু আমরা ৮কে কাটাকাটি করতে পারি। অর্থাৎ ২ দ্বারাও আমরা ২কে ভাগ করতে পারি, আবার ৮ দ্বারাও কিন্তু ২কে ভাগ করতে পারি, তাই না? আমরা কিন্তু একই সংখ্যা দিয়েই এই উপরের একটি সংখ্যা এবং নিচের একটি সংখ্যাকে ভাগ করব। তাহলে ২ দ্বারা ২কে ভাগ করলে কয়বার ভাগছে? আমরা জানি ২ একে ২, অর্থাৎ আমরা পাচ্ছি ১। এবারে যেহেতু এটিকে ২ দ্বারা কেটেছি, যার কারণে এই ৮কেও কিন্তু আমরা ২ দ্বারাই কাটবো, তাই না? তাহলে দেখো ২ দ্বারা ৮কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি ৪ দুগুণ ৮, অর্থাৎ আমরা পাই হচ্ছে ৪। আমরা ৮কে কেটে দিয়ে লিখবো ৪। এটি আমাদের হয়ে গেল। এবারে দেখো তো আর কোনো সংখ্যা রয়েছে কিনা উপরে এবং নিচে কাটাকাটি করা যায়। দেখো এইখানে রয়েছে ৯, এইখানে রয়েছে ৩। আমরা কিন্তু ৩ দ্বারা ৩কেও ভাগ করতে পারবো, মানে কাটতে পারবো, এবং ৯কেও ভাগ করতে পারবো, তাই না? এই ৩ দ্বারা কিন্তু এই দুটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। তাহলে ৩ দ্বারা ৩কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি ৩ একে ৩, অর্থাৎ একবার ভাগ যায়, আমরা লিখে দিলাম ১। এবারে ৩ দ্বারাই যদি ৯কে ভাগ করে কয়বার ভাগ যায়? আমরা জানি ৩ ৩-এ ৯, যেহেতু ৩বার ভাগ যায় আমরা লিখে দেবো ৩। এখন দেখো আর কি কোনো সংখ্যাকে উপরে নিচে কাটাকাটি করা যায়? আর কিন্তু করা যায় না। তাহলে আমরা উপরে পাচ্ছি কি? ১, এখানেও পাচ্ছি ১, এখানে পাচ্ছি ৩। তাহলে এবার আমরা এই উপরের সংখ্যাগুলোকে গুণ করে দেবো এবং নিচে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এগুলোকে কিন্তু আমরা গুণ করে দেবো। আমরা একটু সমান সমান চিহ্ন দেবো।
এখন দেখো এইগুলোকে যদি গুণ করি, এখানে রয়েছে এক, একের সঙ্গে এই এককে গুণ করলে হয় এক একে এক, একের সঙ্গে এই তিনকে গুণ করলে হয় তিন একে তিন, অর্থাৎ আমরা উপরে পাচ্ছি তিন এবং নিচে কত পাচ্ছি দেখি, এক এবং চারকে গুণ করলে হয় চার একে চার, এবং এই চারের সঙ্গে যদি সাতকে গুণ করি তাহলে হয়ে যায় চার সাতা আটাশ, আমরা পাচ্ছি হচ্ছে আটাশ। তার মানে আমরা পাচ্ছি মোট আটাশের তিন। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব আটাশের তিন। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করে দেখো, এখানে 2 নম্বরে বলা হয়েছে 8-এর 3 ভাগ 5-এর 3 গুণ 5-এর 4। দেখো এখানে কিন্তু আমরা একটি ভাগ দেখতে পাচ্ছি এবং একটি গুণ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা শুরুতে কি করব, আমরা ঠিক আগের অঙ্কের মতোই, আমরা যেহেতু এখানে একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি, এই ভাগটাকে কিন্তু একই রকমভাবে রাখা যাবে না, তাই না? এটিকে আগে আমরা গুণে পরিণত করব, তাই না? তাহলে আমরা কি করব, দেখো এখানে একটু সমান সমান চিহ্ন দেবো। এবারে এইখানে যা রয়েছে আমরা কিন্তু একই রকমভাবে এটিকে রেখে দেবো। আমরা লিখবো 8-এর 3, এরপর এখানে যেহেতু ভাগ রয়েছে এই ভাগ হয়ে যাবে কি, ভাগ কিন্তু উল্টে যাবে, তাহলে ভাগ উল্টে গিয়ে ওর বিপরীত হয়ে যাবে, তাই না? তাহলে ভাগের বিপরীত কি, আমরা জানি ভাগের বিপরীত গুণ, তার মানে ভাগ হয়ে যাবে এখন গুণ। এবং আমরা জানি কি ভাগ যখন পরিবর্তন হয়ে গুণ হয়ে যায় তখন এর পাশে যে ভগ্নাংশটি থাকে এই ভগ্নাংশটিও কিন্তু উল্টো হয়ে যায়, তাই না? এই দেখো এখানে উপরে রয়েছে 3, এই 3 চলে আসবে নিচে এবং 5 চলে যাবে উপরে। তাহলে আমরা কি করবো, এখানে লিখবো হচ্ছে 3 রয়েছে উপরে, আমরা 3কে লিখবো নিচে, 5 রয়েছে নিচে, 5কে লিখবো আমরা উপরে। তাহলে কিন্তু আমাদের এতটুকুর কাজ করা শেষ। এবারে বাকি যা কিছু রইলো আমরা কিন্তু এটিকে একই রকমভাবে রেখে দেবো। রয়েছে গুণ, এরপর রয়েছে 5-এর 4, আমরা লিখে দিলাম 5-এর 4। আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এবার আমরা কি করবো, একটু সমান সমান চিহ্ন দিয়ে এখন আমরা এইখানেও একটি গুণ দেখতে পাচ্ছি, এখানেও একটি গুণ দেখতে পাচ্ছি। তার মানে যেহেতু এই প্রত্যেকটি অঙ্ককে আমাদের গুণ করতে হবে, আমরা কি করব, উপরে যে 3টে সংখ্যা এই 3টে সংখ্যাকে গুণ করব এবং নিচের 3টে সংখ্যাকে কিন্তু আমরা নিচে গুণ করব। তাহলে আমরা এইভাবে একটি দাগ দেব, দাগ দিয়ে উপরের 3টে সংখ্যাকে যদি গুণ করি, দেখো উপরে রয়েছে 3, এরপর একটি গুণ চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি 5, লিখে দিলাম 5। এবার একটি গুণ চিহ্ন দিয়ে এখানে রয়েছে 4, আমরা লিখে দিলাম 4। এবার একই রকমভাবে নিচের সংখ্যাগুলোকে যদি গুণ করি, দেখো নিচে রয়েছে 8, লিখে দিলাম 8, এরপরে রয়েছে 3, লিখে দিলাম 3, এরপরে রয়েছে 5, লিখে দিলাম 5। আমাদের কিন্তু এই লাইনের কাজও শেষ হয়ে গেল। দেখো কত সহজ অঙ্কগুলো, তাই না? এখন আমরা কি করব, এই লাইনে বসে কিন্তু কাটাকাটি করব, ঠিক আছে? দেখো তো উপরে এবং নিচে এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি, অর্থাৎ যে সংখ্যা দ্বারা আমরা উপরের সংখ্যাটিকে কাটবো সেই একই সংখ্যা দ্বারাই কিন্তু নিচের একটি সংখ্যাকে আমাদের কাটতে হবে, তাই না? দেখো তো কাটাকাটি যায় কিনা, এই দেখো এখানেও রয়েছে 3, এইখানেও রয়েছে 3, অর্থাৎ আমরা এই দুটি 3কেই কিন্তু 3 দ্বারা কাটতে পারি। অর্থাৎ 3 দ্বারা 3কে কাটলে কয়বার যায়, আমরা জানি 3 একে 3। আবার 3 দ্বারাই যদি এই 3কে কাটি তাহলে কয়বার ভাগ যাবে, আমরা জানি 3 একে 3, অর্থাৎ আমরা এখানেও 1 পাচ্ছি এখানেও 1 পাচ্ছি। এবার দেখো এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5, তাহলে এই দুটিকেই কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, মানে 5 দ্বারা কাটাকাটি করতে পারি, তাই না? তাহলে 5 দ্বারা 5কে ভাগ করলে কয়বার ভাগ যায়, 5 একে 5, আমরা পাই 1। আবার 5 দ্বারা 5কে ভাগ করলে ভাগ যায় হচ্ছে একবার, অর্থাৎ 5 একে 5, আমরা লিখে দিলাম 1। এখন দেখো বাকি রইল কি, এখানে রইল 8, এখানে রইল 4। এবারে এই দুটিকেও কিন্তু ভাগ করা যায় কত দ্বারা, আমরা কিন্তু 2 দ্বারাও এই দুটিকে ভাগ করতে পারি, আবার 4 দ্বারাও কিন্তু এই দুটিকে ভাগ করতে পারি। তোমাদের যেটি দ্বারা খুশি তোমরা সেটি দ্বারাই কিন্তু ভাগ করতে পারো, ঠিক আছে? তবে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি করে সমাধান করা হয়ে যায়। তাহলে 2 এর চেয়ে যেহেতু 4 বড়, আমরা যদি 4 দ্বারা ভাগ করি, দেখো 4 দ্বারা 4কে ভাগ করলে আমরা ওকেও 4 দ্বারা ভাগ করবো, আবার ওকেও কিন্তু 4 দ্বারা ভাগ করবো, একই সংখ্যা দ্বারাই কিন্তু দুটিকে ভাগ করতে হবে। তাহলে 4 দ্বারা 4কে ভাগ করলে আমরা জানি 4 একে 4, অর্থাৎ আমরা পাই হচ্ছে 1। এবং 4 দ্বারা 8কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 4 2 8, অর্থাৎ আমরা পাই হচ্ছে এখানে 2। দেখো এখন কিন্তু উপরে নিচে আমরা যা পাচ্ছি এখন কিন্তু আর কোনো কাটাকাটি যাবে না, তাই না? তাহলে আমরা উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাগুলোকে যদি গুণ করে দিই দেখি কত হয়। দেখো উপরে পাচ্ছি 1, এখানেও 1, এখানেও 1, অর্থাৎ 1-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 1 1 1। এই 1-এর সঙ্গে যদি আরও 1কে গুণ করি তাহলে 1 1 1ই হয়ে যায়, তাই না? যার কারণে আমরা কী করবো, সমান সমান দিয়ে উপরে লিখে দেবো হচ্ছে 1 এবং নিচে আমরা কী কী পাচ্ছি 2 1 1। তাহলে এই 3টিকে যদি গুণ করি, 2-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 2 1 2, এবং এই 2-এর সঙ্গে যদি আরও 1কে গুণ করি তাহলে 2 1 2 হয়ে যায়, আমরা লিখে দেবো 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 1। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো এটিও কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 7-এর 3 গুণ 4
ভাগ 5-এর 3। দেখো এখানে কিন্তু আমরা একটি গুণ দেখতে পাচ্ছি এবং একটি ভাগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে শুরুতে আমরা কি করবো, এই যে ভাগ রয়েছে, ভাগটাকে কিন্তু আগে আমাদের গুণে পরিণত করতে হবে, তাই না? এবং দেখো এখানে কিন্তু আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে 4 আমরা দেখতে পাচ্ছি, দেখো এটি কিন্তু কোনো ভগ্নাংশ না, এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, মানে এর উপরেও কিছু নেই, নিচেও কিছু নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘাবড়ানোর মানে চিন্তায় পড়ার মতো কিন্তু কিচ্ছু নেই। এই অঙ্কটিও কিন্তু আগের অঙ্কের মতো, অন্যান্য অঙ্কের মতোই কিন্তু সহজ। দেখো কিভাবে সহজ, আমরা যখন কোনো পূর্ণ সংখ্যা দেখব তখন এই সংখ্যার নিচে আমরা মনে মনে একটি 1 ধরে নিব। যেমন দেখো এখানে শুধু রয়েছে 4, এই 4-এর নিচে যদি আমরা মনে মনে একটি 1 ধরে নিই তাহলেই হয়ে গেল 1-এর 4। তার মানে কি এটি কিন্তু এখন একটি ভগ্নাংশ হয়ে গেল, তাই না? তাহলে কিন্তু আমরা এখন এটিকে কি সমাধান করতে পারি না খুব সহজে? দেখো এইভাবে করে যে কোনো পূর্ণ সংখ্যা থাকলে আমরা কিন্তু তার নিচে একটি মনে মনে 1 ধরে নিতে পারি। এখন দেখো আমরা শুরুতে কি করবো, যেহেতু এখানে একটি ভাগ রয়েছে, আমরা এই ভাগটাকে আগে গুণে পরিণত করব। আমরা এই পর্যন্ত ঠিক একই রকমভাবে রেখে দেব। আমরা সমান সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 7-এর 3, এরপর একটি গুণ রয়েছে, আমরা লিখে দিলাম গুণ। এরপর আমরা লিখতে পারি 1-এর 4, অথবা আমরা শুধুমাত্র 4কেও লিখতে পারি। শুধুমাত্র 4 এবং 1-এর 4 এই দুটির কিন্তু একই অর্থ, ঠিক আছে? আমরা যদি লিখি 1-এর 4 তাহলেও কিন্তু ভুল হবে না। এবং দেখো এখানে যেহেতু ভাগ রয়েছে, ভাগটা হয়ে যাবে কি, ভাগ হয়ে যাবে গুণ। এবং এই ভাগের পাশে যে ভগ্নাংশটি থাকে এটিও কি হয়ে যায়, এটিও কিন্তু উল্টো হয়ে যায়, তাই না? তাহলে দেখো এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি 3, এই 3 চলে আসবে নিচে, নিচে দেখতে পাচ্ছি আমরা 5 চলে আসবে উপরে। দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজও হয়ে গেল। এবার আমরা সাধারণভাবে যে কাজটি করি সেটি হচ্ছে কি, আমরা উপরের 3টি সংখ্যাকে গুণ করি, নিচের 3টি সংখ্যাকে গুণ করি। উপরে রয়েছে 3, এরপর একটু গুণ চিহ্ন দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4, এরপর একটু গুণ চিহ্ন দিয়ে লিখবো কত, উপরে রয়েছে 5। আমরা দেখো এই উপরের 3টাকে কিন্তু গুণ করে ফেললাম। এবার এই নিচের 3টি সংখ্যাকে যদি গুণ করি, নিচে রয়েছে 7, এরপর গুণ দিয়ে লিখবো হচ্ছে 1, গুণ দিয়ে লিখবো 3। দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজ এখানে কিন্তু লেখা হয়ে গেল। এবারে আমরা কি করব, এই লাইনে এসে আমরা জানি কাটাকাটি করতে হয়, তাই না? এবারে দেখো আমরা উপর নিচে যদি কাটাকাটি করি, দেখো তো কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যাকে কাটা যায় কি না। দেখো এই 3 এবং এই নিচে রয়েছে 3, তাহলে এই দুটি 3কে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি কত দ্বারা, আমরা কিন্তু 3 দ্বারাই এই দুটি 3কে ভাগ করতে পারি। 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়, 3 1 এ 3, আমরা পাবো হচ্ছে 1। 3 দ্বারা আবার এই 3কে ভাগ করলে পাবো হচ্ছে 3 1 এ 3, অর্থাৎ আমরা পাবো 1। এবারে দেখো তো আর কি কোনো সংখ্যাকে কাটাকাটি যায়, আর কিন্তু কোনো সংখ্যাকে কাটাকাটি যায় না। তাহলে উপরে পাচ্ছে 1 4 5, নিচে পাচ্ছে 7 1 1। তাহলে এবার আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে উপরে 3টি সংখ্যাকে যদি গুণ করি, দেখো 1-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 1 4, এই 4-এর সঙ্গে যদি 5কে গুণ করি তাহলে হয়ে যায় 4 5 20, আমরা লিখে দেবো 20। এবার যদি নিচের 3টি সংখ্যাকে গুণ করি, 7 এবং 1 মিলে হয় 7 1 7, এই 7-এর সঙ্গে যদি আরও 1কে গুণ করি তাহলে 7 1 7ই হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি 7-এর 20, তাই না? এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরা কিন্তু চাইলে এই 7 দ্বারা যদি তোমরা 20কে ভাগ করো তাহলে কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারবে। আমরা যদি এই অবস্থায় রেখে দিই তাতেও কিন্তু আমাদের ভুল হবে না, এটিকেও কিন্তু আমরা উত্তর হিসেবে ধরে নিতে পারি। এবং এটিকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটিকেও কিন্তু আমরা উত্তর হিসেবে এখানে লিখতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে করেই কিন্তু এটিকে সমাধান করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করছি না, আমরা এই পর্যন্তই রেখে দিচ্ছি। এটিকে আমরা কি লিখবো, আমরা উত্তর দিয়ে লিখবো 7-এর 20। তাহলে এটিকে কিন্তু সমাধান করা হয়ে গেল। এবারে 4 নাম্বার যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে, এখানে আমাদের বলা হয়েছে 9-এর 2 ভাগ 7-এর 4 ভাগ 6-এর 5। দেখো এখানে কিন্তু আমরা দুটি জায়গাতেই ভাগ দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ভাগগুলোকে আগে আমরা গুণ করব, তাই না? গুণে পরিণত করব। আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখানে শুরুতে রয়েছে 9-এর 2, লিখলাম 9-এর 2। এবারে এই গুণকে আমরা কি করব, গুণ হয়ে যাবে, এখানে যে ভাগ রয়েছে ভাগটা হয়ে যাবে গুণ, মানে উল্টো হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, তাই না? এবং আমরা জানি কি, যে ভাগটা যখন গুণ হয় এই ভাগের পাশের যে সংখ্যাটি অর্থাৎ পরের যে ভগ্নাংশটি এটি কিন্তু উল্টো হয়ে যায়, তাই না? অর্থাৎ এখানে আমরা 7 দেখতে পাচ্ছি নিচে, 7 চলে আসবে উপরে, 4 আমরা দেখতে পাচ্ছি উপরে, ও চলে আসবে নিচে। এবার একই রকমভাবে এখানে কিন্তু আরও একটি ভাগ রয়েছে, তাহলে এই ভাগটি হয়ে যাবে কি, ভাগ হয়ে যাবে গুণ। তাহলে গুণ যদি হয়ে যায় তাহলে এই ভাগের পাশে অর্থাৎ ভাগের পরে যে ভগ্নাংশটি রয়েছে এটিও কিন্তু উল্টো হয়ে যাবে। এই দেখো এখানে 5 আমরা দেখতে পাচ্ছি উপরে, ও চলে আসবে নিচে, 6 রয়েছে নিচে, ও চলে আসবে উপরে। ঠিক আছে, আশা করি এই লাইনটি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। আমাদের এই লাইনের কাজ শেষ। এবার আমরা কি করব, উপরে 3টে সংখ্যাকে গুণ করব, নিচে 3টে সংখ্যাকে গুণ করব। আমরা উপরে দেখতে পাচ্ছি 2 7 6, তাহলে এই 3টিকে যদি গুণ করি 2 গুণ 7 গুণ 6, এবং নিচের 3টিকে যদি গুণ করি, নিচে রয়েছে 9 গুণ 4 গুণ 5, তাই না?
আচ্ছা, এখন আমরা কি করব, কাটাকাটি করব, তাই না? দেখো তো উপরে এবং নিচে কোন সংখ্যাকে আমরা কাটাকাটি করতে পারি। দেখো এই 2 দ্বারা কিন্তু আমরা 4কে কাটাকাটি করতে পারি, তাই না? তাহলে 2 দ্বারা 2কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 একে 2। আবার 2 দ্বারাই কিন্তু 4কে আমরা ভাগ করব। 2 দ্বারা 4কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 2 4, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 2। এবারে দেখো তো আর কোনো সংখ্যাকে কাটাকাটি করা যায় কি না। দেখো এই 2 দ্বারা কিন্তু আমরা 6কে কাটতে পারি। আবার আবার কিন্তু দেখো 3 দ্বারা আমরা 6কেও কাটতে পারি, 9কেও কাটতে পারি। আমাদের যেটি দ্বারা সুবিধা হবে আমরা সেটিকেই কিন্তু কাটতে পারি, হ্যাঁ? তাহলে আমরা এই 2 দ্বারাই কাটি, ঠিক আছে? 2 দ্বারা আমরা 6কে কাটি। দেখো 2 দ্বারা যদি আমরা 2কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? 2 একে 2, আমরা পাবো হচ্ছে 1। এবং 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? আমরা পাবো হচ্ছে 3 2 6, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 3। এখন এই যে 3 পাচ্ছি, এই 3-এর সঙ্গে কিন্তু এখন আমরা এই 9কে কাটতে পারবো। আবার দেখো 3 দ্বারাও আমরা 3কে ভাগ করতে পারবো, 3 দ্বারা কিন্তু আবার 9কেও ভাগ করতে পারবো, তাই না? তাহলে 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 একে 3। আবার 3 দ্বারা যদি 9কে ভাগ করে কয়বার ভাগ যায়? 3 3 এ 9, অর্থাৎ আমরা পাবো হচ্ছে এখানে 3। এখন কিন্তু আর উপরে নিচে যা আছে আমরা কিন্তু আর কাটাকাটি করতে পারবো না, হ্যাঁ? আচ্ছা, এখন উপরে পাচ্ছি কত আমরা? 1 7 1, এবং নিচে পাচ্ছি 3 1 5। এবার আমরা যদি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাগুলোকে গুণ করে দিই, 1-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 7 1 7, 7-এর সাথে আরও 1কে গুণ করলে হয় 7 1 7, অর্থাৎ আমরা উপরে কিন্তু 7ই পাচ্ছি। এবং নিচে 3-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 3 1 3, এবং এই 3-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 3 5 15। দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি 15 এর 7। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 15 এর 7। আশা করি এই অঙ্কগুলো খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এরপরে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে হাবিব সাহেব তার সম্পত্তির 4-এর 1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। দেখো আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে হাবিব সাহেব তার সম্পত্তির 4-এর 1 অংশ বা 4 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখলেন এবং এরপরে যে অবশিষ্ট সম্পত্তি থাকে এই অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এখন এই বিষয়টিকে যদি আরেকটু সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করি, দেখো এই জন্য কিন্তু আমাদের এই নিচে একটি চিত্র দেওয়া রয়েছে। দেখো এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এই চিত্র দ্বারা কিন্তু হাবিব সাহেবের সম্পত্তিকে বোঝানো হয়েছে। এই দেখো এই সম্পত্তিটাকে আমরা কি করেছি? 4টি সমান ভাগে ভাগ করেছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। এখন এই যে 4টি ভাগ করেছি এর এক এক ভাগকে আমরা কি বলতে পারি? অর্থাৎ এই যে ভাগটি রয়েছে এই এক ভাগকে আমরা কি বলতে পারি? 4 ভাগের 1 ভাগ, তাই না? অথবা এবারে আমরা যদি এই দুটি ভাগকে একসঙ্গে বলতে চাই তাহলে কি বলতে পারি? আমরা কিন্তু এই দুটি ভাগকে বলতে পারি 4 ভাগের 2 ভাগ, তাই না বন্ধুরা? এখন দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে কি এই যে মোট সম্পত্তি তার রয়েছে, এই মোট সম্পত্তির 4-এর 1 অংশ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ তিনি কি করলেন? নিজের জন্য রেখে দিলেন। এই যে 4টি ভাগ আমরা করেছি এই 4 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু নিজের জন্য রেখে দিলেন, তাই না? যার কারণে এই 1 ভাগকে কিন্তু আমরা সবুজ রং দেখতে পাচ্ছি, তাই না? দেখো এখানে কিন্তু লেখা রয়েছে 4-এর 1, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। যখন তিনি এই 4 ভাগের 1 ভাগ নিজের জন্য রেখে দিলেন, তারপরে আর বাকি রইল কতটুকু সম্পত্তি, অর্থাৎ অবশিষ্ট রইল কতটুকু সম্পত্তি? আমরা দেখতে পাচ্ছি এখানে আর অবশিষ্ট রইল 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ কিন্তু এখনো অবশিষ্ট রইল। আমরা এটিকে কি বলতে পারি? 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 4-এর 3। এই যে 4 ভাগের 3 ভাগ অবশিষ্ট রইল এই সম্পত্তি কিন্তু তিনি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন, তাই না? আচ্ছা, এতটুকু আশা করি তোমরা সকলেই খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, এখানে 1 নম্বরে বলা হয়েছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল। আচ্ছা, তিনি যে নিজের জন্য 4-এর 1 অংশ রেখে দিলেন, এই নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি, তাই না? আমরা কিন্তু দেখো এখানে বের করেছি, আর বাকি রইল হচ্ছে 4-এর 3 অংশ। কিন্তু এটিকে যদি আমরা গণিতের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ এই পদ্ধতিতে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ উত্তরটিকে বের করার চেষ্টা করি, দেখো আমরা কিভাবে করে বের করব। দেখো আমরা যেহেতু দেখতে পাচ্ছি তিনি মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগ তিনি নিজের জন্য রেখে দিলেন, তাই না? এখন এই এতটুকু রাখার পরে তার কাছে আর কতটুকু অবশিষ্ট থাকে এটা আমরা কীভাবে করে বের করতে পারি? এই যে মোট সম্পত্তি রয়েছে, মোট সম্পত্তি থেকে যদি আমরা 4 ভাগের 1 ভাগকে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে আর কত ভাগ বাকি থাকে, অর্থাৎ আর কত অংশ বাকি থাকে, তাই না বন্ধুরা? এখন দেখো এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝা রয়েছে, সেটি হচ্ছে এই যে মোট সম্পত্তি,
এই মোট সম্পত্তি কতটুকু এর কিন্তু কোনো হিসাব আমাদের এখানে দেওয়া নেই, প্রশ্নে কিন্তু বলা হয়নি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে করে বুঝতে পারি যে মোট সম্পত্তি তার কতটুকু রয়েছে? দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো সম্পত্তি হোক বা যা কিছুই হোক না কেন, যদি আমাদের মোট কতটুকু রয়েছে এর হিসাব যদি আমাদের না দেওয়া থাকে, তাহলে আমরা এক দ্বারা পুরো সম্পত্তিকে বুঝতে পারি। ঠিক আছে, আমরা কি দ্বারা বুঝতে পারি? এক দ্বারা সম্পূর্ণ সম্পত্তিকে কিন্তু আমরা বুঝতে পারি, অর্থাৎ আমরা কিন্তু সম্পূর্ণ সম্পত্তিকে এক ধরে নিতে পারি। ঠিক আছে, আবার এটিকে যদি আরও সুন্দরভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি এটি একটি রুটি বা একটি কেক। এখন এই কেকটিকে আমরা কী করলাম? সমান 4টি ভাগে ভাগ করলাম। দেখো আমরা 4টি ভাগে ভাগ করেছি। এখন এই যে এক ভাগ, এই এক ভাগকে আমরা কী বলতে পারি? 4 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে এই 2 ভাগকে আমরা কী বলতে পারি? 4 ভাগের 2 ভাগ। 3 ভাগকে কী বলতে পারি? 4 ভাগের 3 ভাগ। এখন এই যে পুরো রুটি, এই পুরো রুটিকে আমরা কী বলতে পারি? আমাদের যদি এখানে প্রশ্নে বলা হয় যেখানে মোট কতটুকু রুটি রয়েছে, অর্থাৎ এখানে কত অংশ রুটি রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? এটি কি বলতে পারি আমরা? এক অংশ। এই পুরোটাকে আমরা বলতে পারি হচ্ছে এক অংশ। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। যে কোনো জিনিসের সম্পূর্ণটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা এক ব্যবহার করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এক অংশকেই বলা হয় সম্পূর্ণ অংশ। তার মানে এই যে সম্পত্তি তার রয়েছে, এই পুরো সম্পত্তি তার আমরা কত ধরতে পারি? আমরা ধরতে পারি পুরো সম্পত্তিকে ধরতে পারি কিন্তু তার এক অংশ। এই এক অংশ থেকে তিনি নিজের জন্য রাখলেন কত? 4-এর 1 অংশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে এই 1 থেকে যদি 4 ভাগের 1 ভাগকে আমরা বিয়োগ করে দিই, কারণ এটি যখন নিজের জন্য রেখে দিলেন তখন কিন্তু এটি কমে গেল, তাই না? তাহলে এই 1 থেকে, অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে যদি এটিকে আমরা বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু পেয়ে যাবো যে এরপরে তার আর কতটুকু সম্পত্তি অবশিষ্ট রইল, তাই না বন্ধুরা? এই দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 বিয়োগ 4-এর 1, অর্থাৎ 1 দ্বারা আমরা কি বুঝতে পারি? 1 দ্বারা বুঝতে পারি হচ্ছে সম্পূর্ণ সম্পত্তি। তার এই সম্পূর্ণ সম্পত্তি থেকে আমরা বিয়োগ করলাম কতকে? 4 ভাগের 1 ভাগকে বিয়োগ করলাম। এখন যখন আমরা বিয়োগ করবো, আমরা কিন্তু এর আগে ভগ্নাংশের বিয়োগ শিখেছি, তাই না? এখানে যেহেতু আমরা 1 দেখতে পাচ্ছি, 1 একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর সমাধান করতে গেলে আমাদের কিন্তু এই পূর্ণ সংখ্যাটাকে আগে ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাই না? যদি আমরা এখানে 1কে এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের যোগ বিয়োগে একটু অসুবিধা হবে। আমরা কি করবো? এটিকে একটি ভগ্নাংশ তৈরি করব। তাহলে এই 1কে আমরা কীভাবে করে ভগ্নাংশ তৈরি করব? দেখো 1-এর উপরেও কিছু নেই, নিচেও কিছু নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝে নিব? মানে আমরা কি বুঝতে পারি? 1 কি উপরে রয়েছে না নিচে রয়েছে? অবশ্যই 1 উপরে রয়েছে, কারণ যে কোনো সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি, তাই না? তাহলে এই 1-এর নিচেও কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি। তাহলে এটি হচ্ছে কি 1-এর 1। তাহলে এখানেও একটি ভগ্নাংশ পাচ্ছি, এখানেও একটি ভগ্নাংশ পাচ্ছি। এবারে কিন্তু আমরা বিয়োগটাকে খুব সহজেই সমাধান করতে পারবো। দেখো আমরা জানি কি বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই নিচে যে দুটি সংখ্যা থাকে, এই দুটি সংখ্যার লসাগু আমাদের বের করতে হয়, তাই না? এখানে রয়েছে 1, এখানে রয়েছে 4। তাহলে 1 এবং 4-এর লসাগু যদি আমরা বের করি, কত পাবো আমরা লসাগু? 1 এবং 4-এর লসাগু পাবো আমরা 4। যার কারণে এই দেখো আমরা সমান সমান দিয়ে কী করলাম? এই নিচের লাইনে এই যে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এখানে লিখে দেবো আমরা 4। হ্যাঁ, এবার আমরা জানি যে ভগ্নাংশ যে লসাগুটা আমরা পাই, এই লসাগুর সঙ্গে নিচের সংখ্যাকে ভাগ করতে হয় এবং উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে দেখো এখানে রয়েছে 4, এই 4-এর সঙ্গে আমরা এই যে নিচে 1 রয়েছে, 1কে ভাগ করব এবং উপরের 1কে গুণ করব। তাহলে 4কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ যায়? আমরা জানি 4 1-এ 4, তাই না? অর্থাৎ 4 বার কিন্তু ভাগ যায়, তাই না? তাহলে এই যে ভাগ করে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে কিন্তু উপরের 1কে আমরা গুণ করে দেব। তাহলে 4 এবং এই উপরের 1 মিলে হয়ে গেল 4 1-এ 4। তাহলে এই যে 4 1-এ 4 পাচ্ছি, এই 4কে কিন্তু আমরা উপরে লিখে দেব। দেখো আমাদের হয়ে গেল 4-এর 4। এরপরে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, এখানে আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। এরপরে দেখো আমরা যেহেতু লসাগু পেয়েছিলাম 4, যার কারণে এইখানেও কিন্তু আমরা আরেকটি বার লিখবো 4। এই দেখো আমরা কিন্তু আগে থেকেই 4 দেখতে পাচ্ছি। এখন কি করব? এই 4 দ্বারা নিচের সংখ্যাকে ভাগ করব, উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে 4 দ্বারা 4কে কয়বার ভাগ যায়? আমরা জানি 4 1-এ 4, অর্থাৎ একবার ভাগ যায়। তাহলে এই যে ভাগ করে 1 পাচ্ছি, 1-এর সঙ্গে উপরের 1কে আমরা গুণ করে দেব। তাহলে 1 এবং 1কে গুণ করলে হয় 1 1-এ 1। দেখো আমরা কিন্তু এখানে 1 দেখতেই পাচ্ছি, অর্থাৎ আমরা এখন এখানে কি পাচ্ছি? 4-এর 4 বিয়োগ 4-এর 1। দেখো এখানে যেহেতু এই দুটি 4 আমরা দেখতে পাচ্ছি, এই দুটি 4 কিন্তু কি লসাগু, তাই না? লসাগু করে কিন্তু আমরা এই 4 দুটিকে পেয়েছি, যার কারণে এই দুটি 4 থেকে আমরা কি করব? সমান সমান দিয়ে পরের লাইনে এসে এই দুটি 4 থেকে একটি 4কে কিন্তু আমরা এখানে লিখব, তাই না? অর্থাৎ এই দুটি থেকে একটিকে আমরা কমন নিব। আচ্ছা, যেহেতু এখানে আমরা লসাগু পাচ্ছি 4, যার কারণে নিচে আমরা লিখে দিলাম 4। এবারে উপরে বলা হয়েছে কি 4, মাঝখানে রয়েছে বিয়োগ, অর্থাৎ 4 বিয়োগ 1, অর্থাৎ 4 থেকে যদি 1কে আমরা বিয়োগ করে দিই, তাহলে কত থাকে? 4 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 3। আমরা উপরে লিখে দেবো 3। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 4-এর 3। অর্থাৎ আমরা এটি দ্বারা কি বুঝতে পারি?
এটি দ্বারা বুঝতে পারি হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল, 4/3 অংশ, অর্থাৎ 4/3 বাকি রইল, যেটি কিন্তু আমরা এই দেখো আগেও বের করেছি, 4/3 কিন্তু তার বাকি রইল, তাই না? এখন এই পাশে যে আমরা খালি ঘরটি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কি দেখো ড্যাশ অংশ, অর্থাৎ কত অংশ বাকি রইল, 4/3 অংশ। আমরা এখানে লিখে দেবো 4/3 অংশ। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিকে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, এখানে 2 নম্বরে বলা হয়েছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল। দেখো আমাদের কিন্তু বলা হয়েছে হাবিব সাহেবের কয় সন্তান, 2 সন্তান, তাই না? তাহলে এই যে 4/3 অংশ বাকি রইল তার সম্পত্তির, এই 4/3 অংশ তিনি কি করলেন, 2 সন্তানের মাঝে সমান ভাগে ভাগ করে দিলেন, তাই না? এখন আমাদের 2 নম্বরে বলা হয়েছে প্রত্যেক সন্তান, অর্থাৎ প্রত্যেক মানে কি একজন সন্তান সম্পত্তির কত অংশ পেল। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এই যে 4/3 অংশ তার সম্পত্তির বাকি রইল, এই 4/3 অংশকে আমরা ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা ভাগ করব, কারণ এই সম্পত্তিটা 2 সন্তানের মাঝে কিন্তু আমরা ভাগ করে দেব, যেহেতু তার 2টি সন্তান রয়েছে। এখন এই 4/3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি, অর্থাৎ এই 4/3কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব, তাই না? ভাগ করব এবং এটিকে কিন্তু আমরা সমাধান করব, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। দেখো আমরা কিন্তু গাণিতিক বাক্য এখানে আগে থেকেই দেখতে পাচ্ছি, আমরা শুধু শূন্যস্থানগুলোকে পূরণ করলেই কিন্তু হয়ে যাবে, তাই না? আচ্ছা দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি 1-4/1, অর্থাৎ আগের অঙ্কে আমরা যেটি দেখেছিলাম, দেখো 1-4/1, অর্থাৎ পুরো সম্পত্তি থেকে সে যেহেতু 4/1 অংশ সে যেহেতু নিজের জন্য রেখে দিয়েছিল, যার কারণে কিন্তু 1 থেকে 4 মানে পুরো সম্পত্তি থেকে কিন্তু 4/1 অংশ আমরা বিয়োগ করেছিলাম, তাই না? যখন বিয়োগ করলাম তখন কত পেয়েছিলাম, আমরা কিন্তু আগের অঙ্কে পেয়েছিলাম 4/3। তাহলে এটি যদি আমরা না লিখে, আমরা যদি এটির পরিবর্তে লিখি 4/3, যেহেতু 4/3 অংশ তার বাকি রইল, এই জন্য আমরা লিখতে পারি 4/3। 4/3কে আমরা ভাগ করব কত দ্বারা, যেহেতু 2 সন্তানের মাঝে এই সম্পত্তি ভাগ হবে, তাই না? যার কারণে 4/3-এর পরে আমরা একটি ভাগ চিহ্ন দেবো। আমরা কিন্তু এতটুকু না লিখলেও সমস্যা না, আমরা এতটুকুর পরিবর্তে লিখবো 4/3, তারপরে একটি ভাগ চিহ্ন দিয়ে এখানে লিখবো কত, যেহেতু 2 জন সন্তানের মাঝে এই সম্পত্তি ভাগ করে দিলেন তিনি, যার কারণে এখানে কিন্তু আমরা লিখবো 2। আচ্ছা, এখন এই 4/3কে যখন আমরা ভাগ করব 2 দ্বারা, তখন আমরা কিভাবে করে ভাগ করতে পারি, দেখো এই দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই কথাটি বলা হয়েছে 4/3 ভাগ, এখানে কত লিখব, এখানে যেহেতু 2 আমরা পেয়েছি, অর্থাৎ 2 জন সন্তানের মাঝে যেহেতু ভাগ করে দেব, যার কারণে এখানে আমরা লিখে দেবো 2, 4/3 ভাগ 2। এরপর আমরা একটু সমান সমান দিয়ে আমরা কি জানি, আমরা জানি যে এই যে পূর্ণ সংখ্যা রয়েছে 2 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এটাকে কিন্তু আমাদের শুরুতে কি করতে হবে, একটি ভগ্নাংশে পরিণত করতে হবে। ভগ্নাংশ মানে কি, উপরে একটি সংখ্যা থাকবে, নিচে একটি সংখ্যা থাকবে। তাহলে আমরা এই 2কে কিভাবে করে ভগ্নাংশে পরিণত করতে পারি, দেখো আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 আমরা ধরে নিতে পারি, অর্থাৎ এই 2-এর নিচেও কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি, তাহলে হয়ে গেল 1/2, তাই না? এখন দেখো আমরা 4/3কে ভাগ করব 1/2 দ্বারা। আমরা জানি কি যে ভাগ অঙ্ক যখন আমরা সমাধান করি তখন আমরা কি করি, এই ভাগটাকে কিন্তু গুণে পরিণত করি, তাই না? অর্থাৎ এই ভাগটা হয়ে যায় গুণ, এবং এই ভাগের পাশে যে ভগ্নাংশটি রয়েছে এটি কিন্তু উল্টো হয়ে যায়। কীরকম উল্টো হয়ে যায়, এই 2 রয়েছে উপরে, 2 চলে আসবে নিচে, এবং এই নিচে যে 1 রয়েছে 1 চলে যাবে উপরে। দেখো তাহলে আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে 4/3, এই দেখো এখানে দেখতে পাচ্ছি 4/3, এরপর একটি গুণ চিহ্ন দিয়ে আমরা কিন্তু এখানে আরেকটি লাইন তৈরি করতে পারি, আমরা লিখতে পারি 4/3, এরপরে এই ভাগ হয়ে যাবে গুণ, এরপর এই যে 1/2 রয়েছে এটি কিন্তু উল্টো হয়ে যাবে, অর্থাৎ এই 1 চলে আসবে হচ্ছে এখানে ছিল নিচে, ও চলে আসবে উপরে, এবং এই 2 যেহেতু উপরে ছিল ও চলে আসবে নিচে। এখন আমরা পাচ্ছি 4/3 গুণ 2/1, তাই না? এবার আমরা কি করব, উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা গুণ করব, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা গুণ করব। দেখো এই লাইনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এরপর আমরা একটি সমান সমান চিহ্ন দেখতে পাচ্ছি, এরপরে উপরে রয়েছে 3 গুণ 1। দেখো 3-এর সঙ্গে 1কে গুণ করলে যেহেতু 3ই হয়, আমরা যার কারণে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 রয়েছে, এবং নিচে বলা হয়েছে কি 4 গুণ 2, যার কারণে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি 4 গুণ 2। দেখো আমাদের এই লাইনের কাজও শেষ। এবারে যদি আমরা গুণটাকে সমাধান করে এখানে উত্তর বসিয়ে দিই, দেখো উপরে 3 রয়েছে, আমরা উপরে শুধুমাত্র 3 লিখে দেবো। এবারে নিচে বলা হয়েছে 4 গুণ 2, অর্থাৎ 4-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 4 2 8, তাই না? আমরা নিচে লিখে দেবো 8, অর্থাৎ আমরা এখানে মোট পাচ্ছি 8/3 অংশ। তাহলে 8/3 অংশ দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি যে প্রত্যেক সন্তান মানে একজন সন্তান কিন্তু সম্পত্তির 8/3 অংশ করে পেল। তাহলে এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি এখানে লিখে দেব 8/3 অংশ। আশা করি এটিও তোমরা খুবই সহজেই
বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নাম্বার যে অঙ্কটি রয়েছে, এখানে 3 নম্বরে বলা হয়েছে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে হাবিব সাহেবের যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তির মূল্য যদি 2 লক্ষ টাকা হয় তাহলে প্রত্যেকে মানে এক একজন সন্তান কত টাকা করে পেল। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি বন্ধুরা? দেখো আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে তার মোট সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা, যার কারণে আমরা 3 নাম্বার দিয়ে কি লিখতে পারি, আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি মোট সম্পত্তি। আমরা লিখতে পারি হচ্ছে মোট সম্পত্তি, মোট সম্পত্তি বা মোট সম্পত্তিকে আমরা কি ধরেছিলাম, আমরা কিন্তু এক অংশ ধরেছিলাম তাই না? তাহলে আমরা লিখতে পারি মোট সম্পত্তি বা এক অংশের মূল্য, এক অংশের মূল্য, এক অংশের মূল্য বা মোট সম্পত্তি কত দেওয়া রয়েছে 2 লক্ষ টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ টাকা। আমরা লিখে দিলাম কি, আমরা লিখলাম মোট সম্পত্তি বা এক অংশের মূল্য 2 লক্ষ টাকা। তাহলে দেখো আমরা কিন্তু এর আগের অঙ্কে পেয়েছিলাম কি এক একজন, অর্থাৎ প্রত্যেক সন্তান কত অংশ করে পেয়েছিল, এক একজন সন্তান কিন্তু 8-এর 3 অংশ করে পেয়েছিল। তোমাদের মনে আছে? আমরা কিন্তু 2 নম্বর অঙ্কে এটি বের করেছিলাম যে এক একজন সন্তান 8-এর 3 অংশ করে পেয়েছিল। তাহলে মোট সম্পত্তির মূল্য যদি 2 লক্ষ টাকা হয় তাহলে এই যে এক একজন 8-এর 3 অংশ করে পেয়েছিল, তাহলে এই 8-এর 3 অংশের মূল্য কত টাকা সেটি যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এক একজন সন্তান কত টাকা করে পাবে, তাই না? তাহলে আমরা এই একের নিচে লিখব কি, সুতরাং 8-এর 3 অংশ, 8-এর 3 অংশের মূল্য। এখন আমরা কি করব, এখন আমরা এই 2000-এর সাথে কিন্তু গুণ করব এইটাকে, তাই না? আমরা লিখব 2 লক্ষর সাথে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এর সাথে আমরা গুণ করব কাকে, 8-এর 3-কে। আমরা লিখব 8-এর 3। এবারে আমাদের শেষে যেহেতু টাকা রয়েছে আমরা শেষে কিন্তু টাকা লিখে দেব। আচ্ছা আমরা কিন্তু এটিকে লিখবো না, কারণ এটি আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। দেখো এই বিষয়টিকে যদি আবারও একটু বোঝার চেষ্টা করি, আমরা লিখেছি মোট সম্পত্তি বা এক অংশের মূল্য 2 লক্ষ টাকা, এটি কিন্তু আমাদের বইতে দেয়াই রয়েছে। তাহলে এক অংশের মূল্য যদি 2 লক্ষ টাকা হয়, আমরা যেহেতু আগের অঙ্কে পেয়েছি যে এক একজন সন্তান 8-এর 3 অংশ করে পেয়েছিল, তাহলে সুতরাং আমরা লিখলাম সুতরাং 8-এর 3 অংশের মূল্য। এবার আমরা 2 লক্ষর সাথে আমরা গুণ করলাম কাকে, 8-এর 3-কে। আমরা এটিকে কাটাকাটি করে যে উত্তরটি পাবো আমরা কিন্তু বুঝতে পারবো যে এক একজন সন্তান সেই কয় টাকা করে পাবে, তাই না? আচ্ছা দেখো এখানে রয়েছে 2 লক্ষ, এই 2 লক্ষ কি উপরের সংখ্যা না নিচের সংখ্যা? এটি কিন্তু উপরের সংখ্যা, কারণ এর নিচে কিন্তু মনে মনে আমরা একটি 1 ধরে নিতে পারি, তাই না? তাহলে এর নিচে আমরা যদি ধরে নিই 1 রয়েছে, তাহলে এটি কিন্তু উপরের সংখ্যা। এই উপরের সংখ্যার সঙ্গে কিন্তু আমাদের নিচের সংখ্যাকে কাটাকাটি করতে হবে, তাই না? অর্থাৎ ভাগ করতে হবে। দেখো তো 2 লক্ষকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কতবার ভাগ করা যায়? আমরা 8 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে, দেখো 8 দ্বারা যদি আমরা 200-কে, এইখানে যে 200 রয়েছে 200-কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 25। এবং এই 25-এর সঙ্গে যেহেতু এখানে আরও 3টি শূন্য বাকি রয়েছে, দেখো এই 3টি শূন্যকে আমরা এখানে যোগ করে দেবো। তাহলে মোট আমরা পাচ্ছি এখানে 25,000। তোমরা আলাদা জায়গাতেও কিন্তু ভাগ করে দেখতে পারো, যদি এই 2 লক্ষকে 8 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু তোমরা উত্তর পাবে 25,000। এবং এই 8-এর নিচে আমরা পাবো কত, 8-এর নিচে পাবো 1, অর্থাৎ 8 দ্বারা 8কে ভাগ করলাম, আবার 8 দ্বারা কিন্তু 2 লক্ষকেও ভাগ করলাম। 8 দ্বারা 8কে ভাগ করলে কয়বার ভাগ যায়, 8 একে 8, এই জন্য আমরা 8কে কেটে দিয়ে লিখলাম 1, এবং এইখানে এই 2 লক্ষকে কেটে দিয়ে আমরা লিখলাম 25,000। এখন কিন্তু আর কাটাকাটি যায় না। দেখো এবার আমরা উপরে পাচ্ছি হচ্ছে 25,000 এবং এইখানে পাচ্ছি 3। তাহলে এই দুটি সংখ্যাকে, উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করতে হয় আমরা জানি। তাহলে 25,000-এর সঙ্গে যদি আমরা এই 3কে গুণ করে দিই তাহলে কত হয়, 25 এবং 3কে গুণ করলে হয় 3 25-এ 75, অর্থাৎ 75,000 কিন্তু আমরা পাবো। আমরা এখানে লিখবো হচ্ছে 75,000। তোমরা আলাদা জায়গাতেও কিন্তু গুণ করে দেখতে পারো, ঠিক আছে? 25,000-কে যখন 3 দ্বারা গুণ করবো তখন আমরা পাবো হচ্ছে 75,000 এবং শেষে রয়েছে টাকা, আমরা লিখে দেবো টাকা। এখন দেখো এই নিচে কিন্তু আমরা একটি 1 দেখতে পাচ্ছি। এই 1কে আমরা কেন লিখলাম না? কারণ যে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে সেটিকে কিন্তু আমরা কখনো লিখবো না, এটিকে লিখতে হয় না। কারণ হচ্ছে যে কোনো সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে ধরে নেই কি একটি 1 রয়েছে। এখানে যদি আমরা নিচে 1 লিখি তাহলেও 1 থাকবে, আর যদি কিছু নাও লিখি তার মানেও কি এই 75,000-এর নিচে একটি 1 রয়েছে, ঠিক আছে? যার কারণে নিচে যদি কখনো 1 থাকে সেই 1কে আমরা লিখবো না। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত, 75,000 টাকা। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এক একজন সন্তান অর্থাৎ প্রত্যেক সন্তান কত টাকা করে পেল, 75,000 টাকা করে পেল। আমরা উত্তর দিয়ে কি লিখবো, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 75,000 টাকা। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো
বন্ধুরা আমরা যদি আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে একটি লাঠির 6-এর 1 অংশ মাটিতে, 2-এর 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? দেখো আবারও যদি আমরা একটু প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, তার আগে যদি আমরা এই পাশে যে চিত্রটি রয়েছে এই চিত্রটিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে অঙ্কটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আমাদেরকে বলা হয়েছে একটি লাঠির 6-এর 1 অংশ মাটিতে, অর্থাৎ এই যে লাঠিটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এর কিছু অংশ কিন্তু নিচে অর্থাৎ মাটিতে রয়েছে, কিছু অংশ পানিতে রয়েছে এবং কিছু অংশ পানির উপরে রয়েছে। তাহলে বলা হয়েছে এই লাঠির 6-এর 1 অংশ মাটিতে, অর্থাৎ এই যে মাটির ভিতরের যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে 6-এর 1 অংশ, অর্থাৎ এই লাঠির 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি 6 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখানে যদি একটু লিখে নিই, দেখো 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 6-এর 1 অংশ রয়েছে মাটিতে, 2-এর 1 অংশ রয়েছে পানিতে, অর্থাৎ এই যে পানির মধ্যে যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে কি 2-এর 1 অংশ, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। আমরা তো দেখতেই পাচ্ছি যে অবশিষ্ট যে অংশ এটি কিন্তু পানির উপরে রয়েছে। এখন বলা হয়েছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, অর্থাৎ এই যে পানির উপরে যে অংশটুকু রয়েছে এটিকে যদি আমরা পরিমাপ করি অর্থাৎ মাপি, তাহলে মাপার পর আমরা কি পেলাম, এতটুকু লম্বাই হচ্ছে 2 মিটার, এটির দৈর্ঘ্য হচ্ছে কি লম্বায় 2 মিটার। ঠিক আছে, এবার আমাদের বের করতে বলা হয়েছে কি লাঠির কত মিটার পানিতে আছে, অর্থাৎ এই যে পানিতে যে অংশটুকু রয়েছে এটিকে যদি আমরা ঠিক এর মতো করে মাপি, তাহলে কত মিটার পর্যন্ত পানিতে রয়েছে, অর্থাৎ কত মিটার পানির ভিতরে রয়েছে এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? এটিকে কিন্তু খুব সহজে আমরা বের করতে পারি। সেটি হচ্ছে, দেখো আমরা এটিকে বের করার জন্য আগে কিন্তু আমাদের জানতে হবে যে এই উপরে কত অংশ রয়েছে। যেমন এই লাঠির 6-এর 1 অংশ রয়েছে মাটির মধ্যে, তারপরে 2-এর 1 অংশ রয়েছে হচ্ছে পানির মধ্যে, তাই না? তাহলে কত অংশ রয়েছে উপরে এটি কিন্তু আগে আমাদের বের করতে হবে, অর্থাৎ কত অংশর পরিমাপ 2 মিটার। এই যে 2 মিটার আমরা পেলাম, কত অংশকে 2 মিটার বলা হয়েছে এটি কিন্তু আগে আমাদের বের করতে হবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? এই যে পুরো লাঠিটা রয়েছে এই পুরো লাঠি থেকে যদি আমরা এই দুটিকে বাদ দিয়ে দিই, অর্থাৎ মাটিতে যে অংশ রয়েছে এবং পানিতে যে অংশ রয়েছে এই দুটি অংশকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে উপরে কতটুকু অংশ রয়েছে, তাই না? আমরা কিন্তু আগে এটিকে বের করবো যে উপরে কতটুকু অংশ রয়েছে। তাহলে এটিকে আমাদের বের করার জন্য কী করতে হবে? আগে এই দুটিকে যোগ করতে হবে, যোগ করে আমরা কিন্তু পুরো লাঠি থেকে এই দুটিকে বিয়োগ করে দেবো, মানে বাদ দিয়ে দেবো, তাই না? তাহলে এই মাটি এবং পানি এই দুটি জায়গাতে কতটুকু অংশ রয়েছে সেটিকে যদি আমরা শুরুতে বের করি, আমরা কি লিখতে পারি? আমরা 4 নাম্বার দিয়ে লিখব লাঠির, আমরা লিখব হচ্ছে লাঠির মাটিতে রয়েছে, আমরা লিখব কি মাটিতে রয়েছে, মাটিতে রয়েছে, মাটিতে রয়েছে কত অংশ? আমাদের যেহেতু বলা হয়েছে মাটিতে রয়েছে 6-এর 1 অংশ, তাই না? আমরা লিখে দিলাম 6-এর 1 অংশ। এবার আমরা কি লিখব? লাঠির পানিতে রয়েছে, পানিতে, পানিতে রয়েছে, পানিতে রয়েছে কত অংশ? 2-এর 1 অংশ, 2-এর 1 অংশ। আচ্ছা, তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে মাটিতে এবং পানিতে এই দুটি জায়গাতে মোট কতটুকু অংশ রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? এবার আমরা লিখব হচ্ছে সুতরাং মাটি ও পানিতে রয়েছে, মাটি ও পানিতে রয়েছে, মাটি ও পানিতে আছে, মাটি ও পানিতে আছে বা রয়েছে, আমরা যাই লিখি না কেন মাটি ও পানিতে আছে। এখন আমরা এই দুটিকে যদি যোগ করে দিই, দেখো প্রথমে রয়েছে 6-এর 1, এর সাথে আমরা যোগ করে দেবো 2-এর 1, 2-এর 1 শেষে অংশ রয়েছে আমরা লিখে দেবো অংশ। আমরা এই দুটিকে যোগ করলে কিন্তু পেয়ে যাব যে মাটি এবং পানিতে মোট কতটুকু অংশ রয়েছে। তাহলে এখানে রয়েছে 6-এর 1 যোগ 2-এর 1। তাহলে আমরা ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা কি করি? আমরা কিন্তু শুরুতে আমরা কিন্তু এই দুটির, অর্থাৎ এই নিচে যে দুটি হর রয়েছে এই হর দুটির কিন্তু আমরা লসাগু বের করি, তাই না? এখানে রয়েছে 6, এখানে নিচে রয়েছে 2, তাহলে 6 এবং 2-এর লসাগু যদি আমরা বের করি, আমরা লসাগু কত পাবো? তখন আমরা একটি সমান সমান চিহ্ন দেবো, এবার একটি দাগ দিব। এখন এই 6 এবং 2-এর লসাগু যদি আমরা বের করি, দেখো 6 এবং 2, আমরা লসাগু বের করার সিস্টেম তো অবশ্যই এর আগে শিখেছি, তাই না? আমরা দেখবো যে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 6কেও ভাগ করতে পারবো আবার 2কেও ভাগ করতে পারবো, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, তাই না? সেটা হচ্ছে কত? 2। আমরা 2 দ্বারা যদি 6কে ভাগ করি, দেখো
আমরা 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে কতবার ভাগছে আমরা জানি 3 দুগুণ 6 আমরা পাবো হচ্ছে 3। আবার 2 দ্বারা 2কে ভাগ করলে হয় 2 1 2, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 1। এখন দেখো এই যে 3 এবং 1 পাচ্ছি, এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো আবার 1কেও ভাগ করতে পারবো? এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যার কারণে এই পাশে যে সংখ্যাগুলো আমরা এবারে পাচ্ছি এগুলোকে কিন্তু আমরা এবারে গুণ করে দিব, তাই না? গুণ করলে কিন্তু আমরা লসাগুটা পেয়ে যাব। দেখো 2 এবং 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6-এর সাথে 1কে গুণ করলে হয় 6 1 6, অর্থাৎ আমরা লসাগু পাচ্ছি কিন্তু 6। আমরা এখানে লিখে দেবো 6। এই 6 হচ্ছে কি আমাদের লসাগু। এবারে যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা জানি এই লসাগুর সঙ্গে নিচের সংখ্যাকে ভাগ করতে হয়, উপরের সংখ্যাকে গুণ করতে হয়। যেমন 6-এর সঙ্গে যদি নিচের 6কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 6 1 6, অর্থাৎ 6কে 6 দ্বারা ভাগ করলে কিন্তু একবার ভাগ যায়। আমরা যে 1 পাচ্ছি এই 1-এর সঙ্গে উপরের 1কে আমরা গুণ করে দেব, কারণ উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 1 এবং এই উপরের 1কে গুণ করলে হয় 1 1 1, আমরা এইখানে লিখে দেবো 1। এরপরে দেখো আমাদের এতটুকুর কাজ শেষ, মাঝখানে রয়েছে যোগ, আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দেবো। এবার একই রকমভাবে 6 দ্বারা 6কে আমরা কী করবো? নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে নিচে রয়েছে 2, তাহলে 6কে যদি 2 দ্বারা ভাগ করে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 দুগুণ 6, আমরা ভাগ করে পাচ্ছি 3। এই 3-এর সঙ্গে কিন্তু উপরের এই 1কে আমরা গুণ করে দেব, তাই না? তাহলে 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3। তাহলে এখানে অংশ রয়েছে, আমরা লিখে দেবো অংশ। এবারে দেখো আমরা যদি এই নিচের লাইনে চলে যাই, আমরা নিচের লাইনে একটি দাগ দিয়ে নিচে এখানে যেহেতু রয়েছে 6, আমরা লিখে দেবো 6 এবং উপরে বলা হয়েছে 1 যোগ 3, অর্থাৎ 1-এর সঙ্গে 3কে যোগ করলে কত হয়? 1 এবং 3 মিলে হয়ে যায় 4, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কত? 6-এর 4 অংশ। এখন দেখো তো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 6 এবং 4 দুটিকেই ভাগ করতে পারবো? এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2 দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো আবার 6কেও ভাগ করতে পারবো, তাই না? তাহলে দেখো 2 দ্বারা যদি 4কে ভাগ করে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 দুগুণ 4, অর্থাৎ আমরা পাই হচ্ছে 2। আমরা 4কে কেটে দিয়ে লিখলাম 2। এবার 2 দ্বারাই কিন্তু আমাদের 6কে ভাগ করতে হবে। 2 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 দুগুণ 6, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে নিচে 3 উপরে 2, আমরা সমান সমান দিয়ে লিখব 3-এর 2। এখানে অংশ রয়েছে কিন্তু আমাদের শেষে কিন্তু অংশ ছিল, তাই না? আমরা এখানে লিখে দেবো অংশ। অর্থাৎ এই 3-এর 2 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি মাটি এবং পানিতে রয়েছে কিন্তু 3-এর 2 অংশ, তাই না? আচ্ছা, আমরা যে চিত্রটি দেখেছিলাম চিত্রটি কেমন ছিল? দেখো চিত্রটি ছিল কিন্তু এইরকম কিন্তু একটি চিত্র ছিল। এই দেখো এইরকম একটি চিত্র ছিল, হ্যাঁ? এটি হচ্ছে মাটি, আমরা ধরে নিই এটি হচ্ছে মাটি, এটি হচ্ছে কি পানি, আমাদের এটি হচ্ছে পানি এবং সরি এটি হচ্ছে পানি। এইখানে কিন্তু আর কোনো একটু অংশ ছিল না, তাই না? এটি তো পানির উপরে এবং এরকম একটি লাঠি কিন্তু আমাদের ছিল চিত্রতে দেওয়া, তাই না? তাহলে এই মাটিতে যে অংশ এবং পানিতে যে অংশ, এই দুটি অংশকে কিন্তু আমরা এখানে যোগ করেছি। যখন যোগ করে আমরা কি পেলাম? এই দুটি অংশে মোট রয়েছে 3-এর 2 অংশ, অর্থাৎ মাটি এবং পানি এই দুই জায়গাতে মোট রয়েছে কিন্তু 3-এর 2 অংশ। এবারে আমরা কি করব? আমরা এবারে কিন্তু বের করব যে উপরে তাহলে কতটুকু অংশ রয়েছে, তাই না? এই উপরের অংশটিকে যখন আমরা পরিমাপ করলাম তখন আমরা পেয়েছি কি এখানে রয়েছে 2 মিটার, তাই না? এটি কিন্তু লম্বায় 2 মিটার, অর্থাৎ এই 2 মিটার পর্যন্ত কিন্তু উপরে রয়েছে। এখন এই উপরে কতটুকু অংশ রয়েছে সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত বের করতে পারিনি। তাহলে এটিকে কীভাবে বের করব? আমরা এই লাঠির মোট অংশ থেকে এই যে 3-এর 2 অংশ পেলাম, অর্থাৎ মাটি এবং পানি এই দুই জায়গাতে মিলে যেহেতু 3-এর 2 অংশ রয়েছে, এই 3-এর 2 অংশকে কিন্তু আমরা বিয়োগ করে দেবো। অর্থাৎ মোট লাঠি থেকে মোট যে লাঠির অংশ রয়েছে সম্পূর্ণ লাঠি থেকে আমরা যদি এটিকে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে পানির উপরে অর্থাৎ এইখানে কতটুকু অংশ রয়েছে, তাই না? এখন দেখো এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝা রয়েছে। বিষয়টি হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নে কোথাও দেয়া নেই যে এই লাঠিটি মোট কতটুকু, তাই না? অর্থাৎ এই লাঠিটি মোট কত অংশ রয়েছে, তাই না? এটি যেহেতু আমাদের দেওয়া নেই তাহলে আমরা কীভাবে করে বুঝতে পারি যে এই লাঠিটি মোট কতটুকু? আমরা এই পুরো লাঠিটিকে বুঝতে পারি কিন্তু 1 দ্বারা। আমি কিন্তু একটু আগেও তোমাদেরকে আরেকটি অঙ্কের ক্ষেত্রে বুঝিয়েছি যে আমরা যে কোনো জিনিসের সম্পূর্ণ অংশকে বোঝাতে পারি কিন্তু 1 দ্বারা। এই 1 মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। অর্থাৎ এটি যদি একটি খেলার মাঠ হয়, আমরা ধরে নিচ্ছি এটি একটি খেলার মাঠ, ঠিক আছে? এটিকে আমরা 3টি বা 4টি সমান ভাগে ভাগ করলাম, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। এই 1 ভাগকে বলা হয় কি? 1 ভাগকে বলা হয় 4 ভাগের 1 ভাগ, 2 ভাগকে বলা হয় 4 ভাগের 2 ভাগ। কিন্তু এই পুরো সম্পূর্ণ মাঠটাকে যখন আমরা বোঝাবো তখন কিন্তু আমরা 1 দ্বারা বোঝাতে পারি। 1 অংশ মানে হচ্ছে সম্পূর্ণ মাঠ। ঠিক একই রকমভাবে এই যে লাঠি রয়েছে এই সম্পূর্ণ লাঠিকে আমরা বোঝাতে পারি কি দ্বারা?
এক দ্বারা, অর্থাৎ এক অংশ মানে হচ্ছে লাঠির সম্পূর্ণ অংশ, ঠিক আছে। অর্থাৎ এই সম্পূর্ণ অংশ মানে এক থেকে যদি আমরা এই অংশকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে লাঠির উপরে মোট কতটুকু অংশ রয়েছে, তাই না। আবারও দেখো, যদি এই এক অংশ থেকে, এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ, তাহলে এই এক অংশ থেকে যদি আমরা এই অংশ অর্থাৎ 3/2 দ্বারা কি বোঝায়, মাটি এবং পানি, এই দুই জায়গাতে মোট রয়েছে 3/2 অংশ, তাহলে এই সম্পূর্ণ অংশ থেকে যদি এটিকে আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই লাঠির পানির উপরে অর্থাৎ এইখানে কত অংশ রয়েছে। তারপরে কিন্তু আমরা অঙ্কটাকে খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে এবারে আমরা কি লিখতে পারি, আমরা এবারে লিখব হচ্ছে, দেখো আমরা এবারে লিখব হচ্ছে, আমরা এবারে লিখব মনে করি, আমরা লিখব মনে করি লাঠির সম্পূর্ণ অংশ 1। আমরা লিখব লাঠির, মনে করি লাঠির সম্পূর্ণ অংশ সমান সমান 1 অংশ, ঠিক আছে, সমান সমান 1 অংশ। আমরা লিখলাম মনে করি লাঠির সম্পূর্ণ অংশ সমান সমান 1 অংশ। এবং আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি কিন্তু দেখো এখানে কিন্তু আমরা পেয়েছি মাটি এবং পানিতে আছে 3/2 অংশ। আমরা লিখবো হচ্ছে মাটি এবং পানিতে আছে, মাটি ও পানিতে আছে, আমরা লিখবো মাটি ও পানিতে আছে কত অংশ, 3/2 অংশ। মাটি এবং পানিতে আছে 3/2 অংশ, 3/2 অংশ। আমরা লিখলাম মনে করি লাঠির সম্পূর্ণ অংশ হচ্ছে 1 অংশ। এবং আমরা একটু কি পেয়েছি, মাটি ও পানিতে আছে হচ্ছে 3/2 অংশ। এবারে আমরা এই 1 অংশ থেকে অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে যদি এইটিকে বাদ দিয়ে দিই, অর্থাৎ মাটি এবং পানিতে কতটুকু রয়েছে এটিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে পানির উপরে অর্থাৎ এই উপরে কতটুকু অংশ রয়েছে, তাই না। তাহলে আমরা লিখব সুতরাং পানির উপরে রয়েছে, সুতরাং পানির উপরে রয়েছে, উপরে রয়েছে। এখন আমরা কি করব, এই 1 অংশ থেকে অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে আমরা বিয়োগ করব কাকে, 3/2কে, 3/2 এবং শেষে লিখব হচ্ছে অংশ। আচ্ছা, আমরা এবার যদি বিয়োগ করি, দেখো আমরা জানি ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক একই রকমভাবে অর্থাৎ যোগের যে নিয়মটি বিয়োগের কিন্তু ঠিক একই নিয়ম। আমাদের কিন্তু এই যে দুটি ভগ্নাংশ, দেখো এখানে কিন্তু আমরা শুরুতে একটি 1 দেখতে পাচ্ছি, 1-এর নিচে কিন্তু কিছু নেই, তাই না। তো আমরা যেহেতু 1 একটি পূর্ণ সংখ্যা জানি, তাহলে 1-এর নিচে আমরা মনে মনে কত ধরে নিতে পারি, মনে মনে কিন্তু আরও একটি 1 আমরা ধরে নিতে পারি, এটির নিচে মনে মনে আমরা একটি 1 ধরে নিতে পারি। তাহলে এখানে নিচে রয়েছে 1, এখানে রয়েছে 3, তাহলে 1 এবং 3-এর যদি লসাগু বের করি, 1 এবং 3-এর লসাগু হবে কত, লসাগু হবে কিন্তু 3, ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে লসাগু বের করেও দেখতে পারো। এবার আমরা যে 3 পাচ্ছি, এখন আমরা কি করব, এই 3কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না। আচ্ছা, নিচে রয়েছে 1, আমরা কিন্তু মনে মনে এখানে একটি 1 ধরেছি, তাহলে 1 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 1 1 1, 2 1 2, 3 1 3, অর্থাৎ 1 দ্বারা যদি 3কে ভাগ করি তাহলে কিন্তু আমরা 3 বার ভাগ করতে পারবো, অর্থাৎ আমরা পাচ্ছি 3। এই যে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে উপরে রয়েছে কত, 1, উপরের সংখ্যাকে আমরা জানি গুণ করতে হয়, তাহলে 3-এর সঙ্গে যদি উপরের 1কে আমরা গুণ করি তাহলে 3 এবং 1 মিলে হয়ে যায় 3 1 3। আমরা এখানে লিখে দিলাম 3, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে মাঝখানে রয়েছে একটি বিয়োগ, আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। এবার একই রকমভাবে 3 দ্বারা 3কে ভাগ করবো এবং উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 3 1 3, অর্থাৎ একবার ভাগ যায়। তাহলে এই যে 1 পাচ্ছি, 1-এর সঙ্গে উপরের 2কে যদি গুণ করে দিই তাহলে 2 1 হয়ে যায় 2, আমরা লিখে দিলাম 2। এখানে অংশ রয়েছে, আমরা অংশকে একই রকমভাবে রেখে দিলাম। এবারে দেখো যদি আমরা এতটুকুর কাজ করি, নিচে রয়েছে 3, আমরা 3কে 3-এর জায়গাতে রেখে দিলাম। এখানে বলা হয়েছে উপরে 3 বিয়োগ 2, অর্থাৎ 3 থেকে কিন্তু 2কে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। 3 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 1, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 3-এর 1 অংশ। এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি, এটি দ্বারা আমরা বুঝতে পারছি পানির উপরে রয়েছে কিন্তু 3-এর 1 অংশ। দেখো তাহলে কিন্তু আমরা এখানে 3টি জিনিসই পেয়ে যাচ্ছি। পানির নিচে কতটুকু অংশ রয়েছে এটিও পেয়েছি, এটি তো প্রশ্নে দেওয়া ছিল। পানির মধ্যে কতটুকু অংশ ছিল সেটিও আমরা প্রশ্নের মধ্যে দেখেছি। এবং এখন আমরা বের করলাম কি, পানির উপরে কতটুকু রয়েছে, অর্থাৎ পানির উপরে রয়েছে 3-এর 1 অংশ, অর্থাৎ 3-এর 1 অংশ কিন্তু রয়েছে পানির উপরে। এখন এই যে উপরে 3-এর 1 অংশ রয়েছে, দেখো এখানে কিন্তু রয়েছে 3-এর 1 অংশ, তাই না। এই 3-এর 1 অংশকে আমরা যখন পরিমাপ করেছি তখন আমরা পেয়েছি কত মিটার, 2 মিটার কিন্তু পেয়েছি। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারি যে 3-এর 1 অংশ সমান সমান 2 মিটার। তাহলে আমাদের কিন্তু এবারে বের করতে বলা হয়েছে, আমাদের প্রশ্নে কি বের করতে বলা হয়েছে, এই যে পানির ভিতরে যে অংশটুকু রয়েছে
এই অংশটুকু কত মিটার, তাই না? এই পানির ভিতরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কত মিটার, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করব? আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে 3-এর 1 অংশ সমান সমান হচ্ছে 2 মিটার, তাহলে আমাদের এই পানির ভিতরে রয়েছে কত অংশ? পানিতে রয়েছে কিন্তু 2-এর 1 অংশ, তাই না? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে পানিতে রয়েছে 2-এর 1 অংশ। দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, পানিতে রয়েছে 2-এর 1 অংশ, এটি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে। তাহলে 3-এর 1 মানে যদি 2 মিটার হয়, তাহলে 2-এর 1 অংশ দ্বারা কত মিটার হয়, এটি কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। দেখো আমরা এটিকে কীভাবে করে বের করব? আমরা এবারে লিখব, দেখো আমরা এবারে কি লিখব? আমরা এবারে লিখব 3-এর 1 অংশ সমান সমান 2 মিটার, তাই না? আমরা লিখব হচ্ছে 3-এর 1 অংশ সমান সমান কয় মিটার? 2 মিটার। এটা তো আমাদের প্রশ্নেই বলা হয়েছে। আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল কি? আমাদের প্রশ্নে বলা হয়েছে পানির উপরে যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে 2 মিটার লম্বা, তাই না? অর্থাৎ এটির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে এই কথাটি কিন্তু আমরা এখন লিখলাম। দেখো আমরা কিন্তু বের করেছি যে পানির উপরে রয়েছে 3-এর 1 অংশ, তাহলে এই 3-এর 1 অংশ মানে যদি 2 মিটার হয়, আমরা লিখলাম কিন্তু 3-এর 1 অংশ সমান সমান 2 মিটার। সুতরাং এবং আমরা নিচে কী লিখতে পারি? নিচে লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে 1 অংশ সমান সমান, দেখো 3-এর 1 অংশ সমান সমান যদি 2 মিটার হয়, তাহলে 1 অংশ সমান কত মিটার? এটিকে আমরা কীভাবে বের করব? আমরা বের করব হচ্ছে এই 2কে কিন্তু আমরা ভাগ করব 3-এর 1 দ্বারা, তাই না? অর্থাৎ আমরা লিখব হচ্ছে 2 ভাগ, এখানে রয়েছে 3-এর 1, আমরা লিখব 3-এর 1 মিটার, শেষে মিটার রয়েছে আমরা লিখে দেবো মিটার। দেখো এই অঙ্কটি কিসের মতো? এটি কিন্তু আমরা অনেক আগে শিখেছিলাম কিন্তু ঐকিক নিয়ম, তাই না? যেমন 5টি আমের দাম 10 টাকা, তারপর আমরা নিচের লাইনে এসে কী করতাম? 5টি আমের দাম 10 টাকা, একটি আমের দাম, তারপরে কী করতাম? ওই 10-এর সঙ্গে কিন্তু আমরা 5কে ভাগ করতাম। তারপরে নিচের লাইনে এসে কিন্তু আমরা আমাদের যদি প্রশ্নে বের করতে বলা হতো যে 15টি আমের দাম কত, তখন কিন্তু আমরা নিচের লাইনে এসে লিখতাম সুতরাং 15টি আমের দাম, এইভাবে করে কিন্তু করতাম, তাই না? ঠিক একই রকমভাবে ঐকিক নিয়মের মতোই কিন্তু আমরা এটিকে এখন সমাধান করছি। দেখো এখানে আমরা লিখেছি 3-এর 1 অংশ সমান সমান 2 মিটার, তাহলে 1 অংশ, শুধু 1 অংশ সমান সমান কত মিটার? এটিকে আমরা কীভাবে করে বের করব? এই 2 দ্বারা ভাগ করব আমরা 3-এর 1কে, 2 ভাগ 3-এর 1 মিটার। সুতরাং এবারে যেহেতু আমরা 1 অংশ সমান সমান এটি পাচ্ছি, তাহলে আমরা এবারে কিন্তু আমরা এই যে দেখো পানির ভিতরে যেহেতু 2-এর 1 অংশ রয়েছে, তাহলে এই 2-এর 1 অংশ সমান কত মিটার? এটিকে আমরা কীভাবে বের করতে পারি? এই 1 অংশের সাথে যদি আমরা 2-এর 1কে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 2-এর 1 অংশ সমান কত মিটার। তার মানে কিন্তু আমরা বুঝতে পারবো যে পানির ভিতরে কত অংশ রয়েছে, তাই না? অর্থাৎ কতটুকু কত মিটার রয়েছে। তাহলে আমরা এখানে লিখব সুতরাং 2-এর 1, আমরা লিখব 2-এর 1 অংশ সমান সমান, এখন এর সঙ্গে এটি এখানে যা রয়েছে আমরা ঠিক এটিকে তো রেখেই দিব, 2 ভাগ 3-এর 1, এর সাথে গুণ করবো আমরা কাকে? 2-এর 1কে, আমরা লিখে দেবো 2-এর 1 এবং শেষে যেহেতু মিটার রয়েছে আমরা লিখে দেবো কিন্তু মিটার, ঠিক আছে? আমরা কিন্তু শেষে মিটার লিখে দেবো। এবারে দেখো এখন আমরা যদি এতটুকুকে সমাধান করি, আমরা কিন্তু মাঝখানে একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে এই ভাগটাকে আমরা কী করব? গুণ করে দেব। এবং এইখানে যেহেতু 2 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, আমরা এই পূর্ণ সংখ্যাকে কী করব? পূর্ণ সংখ্যাকে কিন্তু চাইলে আমরা একটি ভগ্নাংশে পরিণত করতে পারি। কীভাবে করে পারি? আমরা এই 2-এর নিচে কিন্তু মনে মনে একটি 1 ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে যদি 2-এর নিচে একটি 1 লিখি, দেখো আমরা উপরে লিখলাম 2, নিচে লিখলাম 1। এবার এই ভাগটাকে আমরা কী করব? ভাগটাকে কিন্তু আমরা গুণ করে দেব, তাই না? কারণ আমরা জানি ভাগ রেখে কিন্তু কোনো অঙ্ককে সমাধান করা যায় না। এই ভাগ যদি আমরা গুণ করে দিই, আমরা এখানে লিখে দিলাম গুণ, এবং আমরা জানি ভাগের পরে যে ভগ্নাংশটি থাকে সেটি কিন্তু উল্টে যায়, অর্থাৎ উপরের সংখ্যাটি নিচে চলে আসে, নিচের সংখ্যাটি উপরে চলে যায়। তাহলে এখানে উপরে ছিল 1, এটি চলে আসবে নিচে, নিচে ছিল 3, এই 3 চলে যাবে উপরে, তাই না? এই 3 কিন্তু চলে যাবে এবারে উপরে। আচ্ছা আমরা 3 লিখে দেবো উপরে। এবারে এখানে গুণ রয়েছে, আমরা একই রকমভাবে গুণ, এরপরে বাকি যা রয়েছে অর্থাৎ নিচে রয়েছে 2, উপরে রয়েছে 1, আমরা এটিকে একই রকমভাবেই কিন্তু রেখে দিলাম, তাই না? আচ্ছা আমাদের কিন্তু এটিকে এই লাইনের কাজ শেষ। এখন আমরা কিন্তু চাইলে এই লাইনে বসেও কিন্তু কাটাকাটি করতে পারি, ঠিক আছে? অথবা চাইলে তোমরা কিন্তু আরেকটি লাইন এখানে তৈরি করে এই উপরের 3টি সংখ্যাকে গুণ করতে পারো এবং নিচের 3টি সংখ্যাকে কিন্তু গুণ করে এই নিচের লাইনে বসে কাটাকাটি করতে পারো। আমাদের যেহেতু এখানে জায়গা কম, যার কারণে আমি এখান থেকে তোমাদের কাটাকাটিটি করে দেখাচ্ছি, ঠিক আছে?
দেখো তো উপরে এবং নিচে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই দুটি অর্থাৎ উপরে এবং নিচে আমরা কাটাকাটি করতে পারবো, এমন কি কোনো সংখ্যা রয়েছে? দেখো এখানে উপরে রয়েছে 2, এখানেও রয়েছে 2, তাহলে এই 2 এর সঙ্গে যদি 2কে আমরা কাটি, দেখো এই দুটিকেই যদি আমরা 2 দ্বারা কাটি, 2কে 2 দ্বারা কাটলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 1 2, অর্থাৎ আমরা একবার কাটতে পারি। আবার 2 দ্বারা কিন্তু এই 2কে আমরা কাটবো, তাই না? 2 দ্বারা 2কে কাটলে কয়বার ভাগ যায়? একবার ভাগ যায়। আমরা এখানে লিখে দিলাম 1। তাহলে আর কিন্তু কোনো কাটাকাটি যায় না। এখন আমরা উপরে পাচ্ছি 1 3 1 এবং নিচে পাচ্ছি 1 1 1। তাহলে দেখো আমরা এবারে কি করব? আমরা এবারে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা উপরে যেহেতু পাচ্ছি 1 3, অর্থাৎ 1 এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 1 3, 3 এর সঙ্গে যদি আরও 1কে গুণ করি তাহলে 3 1 3ই হয়ে যায়, আমরা পাচ্ছি 3। এবং নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 1, এখানেও 1 এখানেও 1, তাহলে এই 3টি 1কে গুণ করলে কিন্তু আমরা 1 1 1ই পাবো। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার যদি নিচে 1 থাকে সেই 1কে কিন্তু লিখতে হয় না, তাই না? তাহলে এই যে 3 পাচ্ছি আমরা, এই 3কেই কিন্তু আমরা এখানে লিখে দেবো। এই 3-এর নিচে যদি আমরা 1কে লিখে দিই তাহলেও কোনো সমস্যা নেই এবং না লিখলেও সমস্যা নেই, কিন্তু আমরা সাধারণত এটিকে লিখবো না, কারণ আমরা এই যে 3 দেখতে পাচ্ছি, 3-এর নিচে কিন্তু মনে মনে আমরা অবশ্যই একটি 1কে ধরে নিই, তাই না? আচ্ছা, তাহলে এই যে 3 পাচ্ছি, 3 দ্বারা আমরা কি বুঝতে পারি? 3 দ্বারা বুঝতে পারি এই 2-এর 1 অংশ সমান সমান হচ্ছে 3 মিটার। 3 মিটার মানে কি বোঝায়? এই পানিতে যে 2-এর 1 অংশ রয়েছে, তাহলে এই 2-এর 1 অংশ দ্বারা আমরা বুঝতে পারি পানির ভিতরে রয়েছে মোট 3 মিটার। অর্থাৎ এই যে লাঠিটি রয়েছে, এই লাঠিটি পানির মধ্যে রয়েছে হচ্ছে 3 মিটার। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে এই 3 মিটার হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং, আমরা লিখতে পারি কিন্তু সুতরাং, আমরা লিখতে পারি সুতরাং পানির ভিতরে রয়েছে, তাই না? আমরা লিখতে পারি হচ্ছে কি, আমরা লিখতে পারি হচ্ছে পানিতে আছে, আমরা লিখতে পারি পানিতে আছে, পানিতে আছে কত মিটার? 3 মিটার, 3 মিটার। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।